ওয়েলকাম টু ভাইবুলাস একাডেমি। আজকে আবার হাজির হয়েছি সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট পার্ট 2 নিয়ে। তো প্রথমেই আমাদের কয়েকটা কথা বলে নিই যে আগের দিন আমরা আলোচনা করেছিলাম বাংলার যে বেসিক কনসেপ্টটা, ব্যাকগ্রাউন্ডটা, এই সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট কীভাবে করা হয় আর কি, বা বিষয়টা কী সেটা আলোচনা করা হয়েছিল। আজকে কতগুলো বিষয় আমি তোমাদের সামনে হাজির করব যে কিভাবে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটা করতে হয়, কতগুলো প্রসেস, ছোটো ছোটো বিষয় আর কি, হ্যাঁ মনে রাখা দরকার। তো প্রথমত যে আমি দুটো পার্ট বোর্ডে লিখে রেখেছি, এটা হচ্ছে স্ট্রাকচার অফ সাবজেক্ট পার্ট আর স্ট্রাকচার অফ অবজেক্ট পার্ট। দুটো পার্ট, এই দুটো পার্ট বেসিক আর কি খুব ভালোভাবে জানা দরকার সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে। এবং না একটা জেনারেল যে সেন্টেন্সের স্ট্রাকচার আমরা যদি দেখি তাহলে কি না সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কোনো কম্পিটিটিভ এক্সামে বা যে সমস্ত পরীক্ষায় যে ধরনের ট্রেন্ড আসছে তাতে কোশ্চেনের যে প্যাটার্নগুলো থাকে বেশিরভাগ সেখানে সেন্টেন্স দেওয়া থাকে এই স্ট্রাকচারে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা প্রথমে একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বেসিক্যালি যদি আমরা একবারে শর্ট প্যাটার্নটা ধরি সেন্টেন্সে তাহলে কিন্তু এটা প্রথমে একটা সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এরপর কি করা থাকে না সাবজেক্ট পার্ট, এই পার্টটাকে বেশ অনেকটা সেন্টেন্স স্ট্রাকচারটাই কি না একটা লং স্ট্রাকচারে ফেলা থাকে। আবার অবজেক্টের যে পার্টটা, এই পার্টটাকেও একটা অনেকটা লং স্ট্রাকচারের মধ্যে ফেলা থাকে। মাঝে ভার্ব টেন্স অনুযায়ী ভার্বের যে প্যাটার্নটা না সেটা টেন্স অনুযায়ী যেমনভাবে পরিবর্তন হওয়ার দরকার সেরকমভাবে হয়। মেন কিন্তু ফাংশনটা এখানে থাকে। তাই যেহেতু এই বিষয়টাই একটা শর্ট প্যাটার্ন, বড় লং সেন্টেন্স কনস্ট্রাকশনের একটা শর্ট সংক্ষিপ্ত রূপ বলা যেতে পারে এই প্যাটার্নটা, স্ট্রাকচারটা সেন্টেন্সটাকে অ্যারেঞ্জ করার জন্য এই প্যাটার্নটাই কিন্তু কমপ্যাক্ট একটা সংক্ষিপ্ত রূপ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাই এটারই আমি ডেসক্রিপটিভ পার্টটা এবং কীভাবে সেটা শর্ট থেকে ডেসক্রিপটিভ পার্টে নিয়ে যাওয়া যায় সেটাই আমি আলোচনা করছি। তো দেখা যাক সাবজেক্ট কীভাবে গঠন করা যেতে পারে। আমি একটা সেন্টেন্স লিখলাম, দ্য বয় রোট দিস স্টোরি। ছেলেটি এই গল্পটি লিখেছিল। তাহলে যে সাবজেক্ট পার্ট প্রথমে ধরে নিচ্ছি, দ্য বয়, ভার্ব রোট, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর দিস স্টোরি এবারটা হচ্ছে অবজেক্ট। ব্যাস। সাধারণত কি না ভার্বটা আমরা ইজিলি খুঁজে বের করতে পারি। ভার্বটা এখানে এটা কি যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কি পাস্ট ইনডিফিনাইট টেন্স, তার একটা বেসিক স্ট্রাকচার এখানে দেওয়া আছে সেন্টেন্স। দ্য বয় সাবজেক্ট, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ V2, রাইট তার পাস্ট ফর্ম রোট লিখেছিল, ছেলেটি লিখেছিল, দিস স্টোরি এই গল্পটি, এটা অবজেক্ট। আবার এটা জেনারেল, এটা যে রুলটা কীভাবে আমরা সাবজেক্ট বা অবজেক্ট খুঁজে পাই না, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার হয় সেই পার্টটা সাবজেক্ট, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণত যে অ্যান্সারটা পাই সেটা আমাদের অবজেক্ট। ছেলেটি এই গল্পটি লিখেছিল, কে এই গল্পটি লিখেছিল না ছেলেটি, সাবজেক্ট। তাহলে আমরা খুঁজে পাচ্ছি ছেলেটি কি লিখেছিল না এই গল্পটি, তাহলে অবজেক্ট এটা। তাহলে এই যে মূল স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা বেসিক স্ট্রাকচার। এখন আমি সাবজেক্টটাকে যদি বাড়াতে চাই কত দূর পর্যন্ত বাড়াতে পারি দেখা যাক। আমি এটা একটু একটু করে বাড়াচ্ছি। দ্য স্ট্রং বয় রোট দিস স্টোরি। এখন সাবজেক্ট আমাদের এখানে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স সাবজেক্ট ইজ কনসিস্টেড অফ 2 ওয়ার্ডস, কনসিস্টেড উইথ 2 ওয়ার্ডস, কিন্তু এখানে ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য সাবজেক্ট কি না ইজ মেড উইথ 3 ওয়ার্ডস, তিনটা এখানে ওয়ার্ড আছে, একটু একটু করে বাড়াচ্ছি।
এখানে দুটো বার ছিল, এখানে তিনটা বার, সাবজেক্টটা বাড়ছে, দ্য স্ট্রং বয় হয়ে গেছে। এখন বাকি প্যাটার্নটা একই। পরের সেন্টেন্স আবার লিখতে পারি, দ্য স্ট্রং অ্যান্ড ব্রেভ বয় তারপর রোড দি স্টোরি। দ্য স্ট্রং অ্যান্ড ব্রেভ বয়, শক্তিশালী এবং সাহসী ছেলেটি এই গল্পটি লিখেছিল। বাড়ছে সেন্টেন্স, আমাদের যে সাবজেক্ট পার্ট সেটা কিন্তু বাড়ছে। পরে আমি এটাকে লিখতে পারি, দ্য স্ট্রং অ্যান্ড ব্রেভ বয় of that house. The strong and brave boy of that house. এটা এখন সাবজেক্ট পার্ট। সাবজেক্ট পার্টটা আমাদের যথেষ্ট বড় হয়েছে। দ্য স্ট্রং অ্যান্ড ব্রেভ বয়, তাহলে কি না, যখন আমি এই যে বয় মেন কিন্তু সাবজেক্ট আমাদের যেটা দিয়ে শুরু হয়েছিল, বয়টা সাবজেক্ট, এটাকে আমি যখন সাজাবো সেন্টেন্স তখন যে যতগুলো অ্যাডজেক্টিভ বিশেষণ আমি লাগাচ্ছি সেটা কার আগে বসছে না, সেটাই কোয়ালিফাই করে যেমন স্ট্রাকচারে বসা উচিত সেভাবেই বসছে। দ্য স্ট্রং বয়, দ্য ব্রেভ বয়, গুড বয় যেমন আমরা বলি সেরকম এই পার্টটা। এরপর কি না অফ দিয়ে আবার এটা পার্টটা বাড়াচ্ছি, অফ দ্যাট হাউস, ওই বাড়ির সাহসী এবং বলবান বা শক্তিশালী ছেলেটি, এটা এখন টোটাল সাবজেক্ট। তারপর ভাব রোড দিস স্টোরি, তাহলে ভাবটা আমি একই রেখেছি, ভাব অবজেক্টটা একই রেখেছি, আমি শুধু এই পার্টটাকে ডেসক্রাইব করার চেষ্টা করছি। পরের সেন্টেন্সে আমি আবার বাড়াচ্ছি, এখন সাবজেক্টকে দ্য স্ট্রং অ্যান্ড ব্রেভ বয় who went to meet your went to Kolkata to meet your brother। ব্যাস, সরি এখানে একটু ভুল হয়েছে, went to কলকাতা এখানে টু মিট ইউর ব্রাদার, এটা সাবজেক্ট পার্ট, রোড দিস স্টোরি। ব্যাস, তাহলে দেখা যাচ্ছে যে এখন আমি একটা সেন্টেন্স ইউজ করলাম, এখানে সাবজেক্ট পার্ট কোনটা, দ্য স্ট্রং অ্যান্ড ব্রেভ বয় হু ওয়েন্ট টু কলকাতা টু মিট ইউর ব্রাদার, এই পুরোটাই কি না সাবজেক্ট পার্ট। তারপরে কি প্যাটার্ন, ভাব রোড দি স্টোরি। তাহলে কি হলো, দ্য স্ট্রং অ্যান্ড ব্রেভ বয়, শক্তিশালী এবং সেই সাহসী ছেলেটি, কে কোন ছেলেটি না, এটাকে আবার আমি ডেসক্রাইব করে বলছি একটু বাড়িয়ে, হু ওয়েন্ট টু কলকাতা, যে কলকাতা গিয়েছিল, টু মিট ইউর ব্রাদার, তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, সেই কি করেছিল না রোড দি স্টোরি, এই গল্পটা লিখেছিল। তাহলে এখন যে একটা লং আমি সেন্টেন্স কনস্ট্রাকশন এখানে পেলাম, তার কি পুরো পার্টটাই কি না বেশিরভাগ পার্টটাই কি না এখান থেকে এতদূর পর্যন্ত এটা কিন্তু সাবজেক্ট। তাহলে একটা সাবজেক্ট শুরু করেছিলাম কি দা বয় দিয়ে, কতদূর পর্যন্ত হতে পারে, এখানে কয়েকটা ওয়ার্ড বাড়ানোর পর দেখা গেছে এখানে একটা কিন্তু এটা সাবজেক্ট ফ্রেজ গঠন করেছিল, এটা কিন্তু সাবজেক্ট ফ্রেজ, দ্যাট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যান্ড ইট অ্যাক্টস অ্যাজ এ সাবজেক্ট। বাট ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে কি না এখানে সাবজেক্টটা কি, এখানে আবার একটা ক্লজ আছে, সাবজেক্ট দ্য স্ট্রং অ্যান্ড ব্রেভ বয়, এবার এই পার্টটাকে আবার কোয়ালিফাই করছে কি না কোন সাহসী এবং বলবান ছেলেটি না হু ওয়েন্ট টু কলকাতা টু মিট ইউর ব্রাদার, এখানে একটা রিলেটিভ ক্লজ আবার যোগ করা হয়েছে। তাহলে এই সাবজেক্ট পার্টটাতে এখানে একটা ক্লজ চলে এসেছে, ঠিক আছে, ক্লজ যোগ হয়ে আবার সাবজেক্ট পার্টটা কিন্তু বানানো হয়েছে। তাহলে এখন আমি যদি এই যে ফাংশনটা যে সাবজেক্ট পার্টের সাথে আবার এই হু যোগ করে সেটাকে আবার বড় করা যায়, যখন আমি একটা লং সেন্টেন্স কনস্ট্রাকশন আমি পাবো, এই প্রসেসটা যদি আমি না বুঝতে পারি, না জানা থাকে, তাহলে কোথায় আমি হু এর পরে যে হু দিয়ে সেন্টেন্স সাবজেক্টের সাথে হুটাকে জয়েন করে একটা পার্টকে আবার যেটা সেটাকে বাড়ানো যায়, এই পদ্ধতিটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না। তাই
এই যে ক্লজ যোগ করে একটা বড় সেন্টেন্স কনস্ট্রাকশন করার যে পদ্ধতি, যেটা এই সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টে অ্যাপ্লাই করা থাকে রুলগুলো, সেই রুলগুলো কিন্তু এই দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। একটা সাবজেক্ট, স্ট্রাকচার অফ সাবজেক্ট পার্ট, এই পার্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। একই রকমভাবে আমি দেখাবো এই স্ট্রাকচার অফ অবজেক্ট পার্ট, এই পার্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। মাঝে যে ভার্ব এবং কিছু গ্রামাটিক্যাল আবার কিছু বিষয় আছে যেগুলোর সাথে অ্যাডজাস্ট করে পুরো সেন্টেন্সটাকে দেওয়া থাকে। তাহলে বোঝাই যাচ্ছে ভিউয়ার্স যে এখানে সাবজেক্টটা একটা ওয়ার্ড থেকে কতটা বড় কতদূর পর্যন্ত বড় করা যেতে পারে বা বাড়ানো যেতে পারে। এই যে বাড়ানোর জন্য যে রুলগুলো, সেটা হচ্ছে এইভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ ফ্রেজ গঠন করে বা কখনো ক্লজ গঠন করে সাবজেক্টটাকে বাড়ানো হয়। ঠিক আছে, এটা আমি বোঝাতে চাইলাম সাবজেক্ট পার্ট হিসেবে। নেক্সট, এবার আমি চলে আসছি এখন, তাহলে সাবজেক্ট পার্টের যে বিষয়টা আমাদের বোঝা হলো, এরপর চলে আসছি স্ট্রাকচার অফ অবজেক্ট পার্ট। দেখা যাক, আমি একটা সেন্টেন্স নিচ্ছি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই নো দ্য বয়। ব্যাস, এখানে আই সাবজেক্ট, নো ভার্ব, দ্য বয় অবজেক্ট। আমি ছেলেটিকে জানি। কে জানে? আমি জানি, সাবজেক্ট। আমি কি জানি? ছেলেটিকে জানি বা কাকে জানি? ছেলেটিকে জানি, অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে থিওরিটা আগে বলা হয়েছিল, এটা ভাবটা আমি সহজেই ওরা খুঁজে পাই। তাহলে আমি ছেলেটিকে জানি, এখন অবজেক্ট এই পার্টটাকে দেখা যাক এটা যদি বাড়ানো যায় কতদূর পর্যন্ত বাড়াতে পারি। নেক্সট, আই নো দ্য টল বয়। অবজেক্ট পার্ট এটা, আমি জানি, একই আছে, রিমেন সেম। কাকে জানি? দ্য টল বয়, লম্বা ছেলেটিকে জানি। তাহলে সাবজেক্ট একটু বড় হয়েছে এখানে। এখন আমি নেক্সট সেন্টেন্স, আই নো দ্য টল অ্যান্ড স্ট্রং বয়। সাবজেক্ট একটু বড়, অবজেক্ট পার্ট বড় হয়েছে। নেক্সট, I know the tall and strong boy of that house. আমি জানি, আমি ছেলেটিকে জানি প্রথমে হয়েছিল, তারপর আমি লম্বা ছেলেটিকে জানি, তারপর আমি আই নো দ্য টল অ্যান্ড স্ট্রং বয়, লম্বা এবং সাহস শক্তিশালী ছেলেটিকে বা বলবান ছেলেটিকে। আই নো দ্য টল অ্যান্ড স্ট্রং বয় অফ দ্যাট হাউস, ওই বাড়ির লম্বা এবং শক্তিশালী ছেলেটিকে। এখন একটা ওয়ার্ড ছিল, ফার্স্ট একটা ওয়ার্ড ছিল যেটা নাউন, শুধুমাত্র একটা নাউন। তারপর বয়, এটা নাউন, তার সাথে কি যোগ করা হয়েছিল? একটা অ্যাডজেক্টিভ যোগ করে, ডেসক্রাইবিং ওয়ার্ড। একে ডেসক্রাইব করছে, কেমন ছেলে? না টল। ডেসক্রাইবিং ওয়ার্ড যোগ করে এটাকে একটু বাড়ানো হয়েছিল। তারপর এটাও ডেসক্রাইব করে দুটো অ্যাডজেক্টিভ লাগানো হয়েছিল, একটা টল, একটা স্ট্রং। এখন কি এটা একটা আমরা ফ্রেজ হিসেবেই ধরবো, দ্য টল অ্যান্ড স্ট্রং বয় অফ দ্যাট হাউস। তাহলে অফ যোগ করে একটা সাবজেক্ট, যে সাবজেক্টটাকে বাড়ানোর একটা টেকনিক আমরা দেখতে পাচ্ছি, অফ যোগ করার পর। দ্য টল অ্যান্ড স্ট্রং বয়, লম্বা এবং বলবান ছেলেটি। কোন ছেলে? লম্বা বলবান ছেলেটি। অফ দ্যাট হাউস, ওই বাড়ির লম্বা এবং বলবান ছেলেটি। এই যে একটা প্যাটার্ন, এই সাবজেক্ট ফ্রেজ গঠন করা হচ্ছে, এই টেকনিক একটা এখানে অবজেক্ট, ভুল করলাম, এটা অবজেক্ট পার্টে দেখাচ্ছি। এই অবজেক্ট পার্টটা কি না, এই যে অফ যোগ করে সাবজেক্ট পার্টে যেমনভাবে আমরা শুরু করেছিলাম, একই রকম অবজেক্ট পার্টের ক্ষেত্রেও অবজেক্ট পার্টটাকে বড় করার জন্য যে প্রসেস, অফ যোগ করে আবার আরেকটা কিছু বলা। এখানে এই টেকনিকটা যদি আমি না জানতে পারি, তাহলে যে সেন্টেন্স অ্যারেঞ্জ যখন করব, তখন এই অফের পর যে এই পদ্ধতি বসিয়ে যে আমি একটা অবজেক্ট পার্ট গঠন করতে পারছি, যেখানে আই সাবজেক্ট এবং নো ভার্ব, তারপরে অবজেক্ট পার্টটা এরকম লং একটা সেন্টেন্স কনস্ট্রাকশনের যে টেকনিক, এই অফের পর সেই বিষয়টাকে বসিয়ে স্ট্রাকচারটাকে কমপ্লিট করা যাচ্ছে, এই পদ্ধতিটা আমি বুঝতে পারবো না যদি এই প্রসেসটা আমি না জানা থাকি। নেক্সট, এখন আমি একটা ক্লজ যোগ করে দেখাই, আই নো দ্য টল অ্যান্ড স্ট্রং বয় who scored good marks in Madhyamik
এক্সামিনেশন। আমি একটা সেন্টেন্স লিখলাম যে আমি জানি, আই নো, কাকে জানি না, এই পুরোটাই অবজেক্ট পার্ট। দ্য টল অ্যান্ড স্ট্রং বয়, লম্বা এবং বলবান ছেলেটি, হু স্কোর, যে হু স্কোর গুড মার্কস, ভালো নাম্বার তুলেছিল, ভালো নাম্বার করেছিল ইন মাধ্যমিক এক্সামে, মাধ্যমিক পরীক্ষা। তাহলে এটা পুরোটাই এখন অবজেক্ট পার্ট, যেখানে হু স্কোর গুড মার্কস ইন মাধ্যমিক এক্সামিনেশন একটা ক্লজ যোগ করা হয়েছে। তো যেটাকে, যে ক্লজটা কি না, এই পার্টটাকে, বয়টাকে ব্যাখ্যা করার জন্য, ডেসক্রাইব করার জন্য ব্যবহার হয়েছে রিলেটিভ ক্লজ হিসেবে। তাহলে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা যদি আমি না জানি তাহলে অ্যাপ্লাই করবো কি করে? তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট যেমনভাবে গঠন করা যায়, অবজেক্ট পার্টও একই রকমভাবে গঠন করা যায়। এইভাবে সাবজেক্ট এবং অবজেক্টটাকে যে বানানোর যে প্রসেস, সেই প্রসেসটা আমি দুটো স্ট্রাকচারের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করলাম। এরপর কিছু বিষয় আছে। এরপর কয়েকটা বিষয় বলি। ইউজ অফ অ্যান্ড টু, এই দুটো ব্যবহার, আমি জাস্ট যে সাবজেক্ট এবং অবজেক্ট পার্ট এটা বলা হয়েছে। তারপর যে মেন ভার্বটা জেনারেলি যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের খুব একটা ফাংশন কিছু নেই এখানে। এটা মেনলি যে টেন্স বেসিস, যা ভার্বের স্ট্রাকচার সেটাই দেওয়া থাকে। এখানে অ্যারেঞ্জ করার খুব একটা কিছু বিষয়ের মধ্যে থাকছে না। এরপর কয়েকটা ছোট পার্ট হিসেবে আমরা দেখে নিতে পারি যে ইউজ অফ অফের উপরে একটা সেন্টেন্স অ্যারেঞ্জ করার একটা ব্যাপার থাকে। যেমন অফ যখনই একটা পার্ট শেষ হয়েছে অফ দিয়ে, কোনটা সেন্টেন্স আমি লিখছি, সেন্টেন্সটা লিখে পরে আমার পার্টটা যদি অফ দিয়ে শেষ থাকে, কি দ্য সেন্টেন্স এন্ডস উইথ অফ দিয়ে শেষ হয়েছে, এরপর ড্যাশ আছে, এরপর আমি যে সেন্টেন্সটাকে সাজাবো, যে অফের পর অনেকগুলো পার্ট আছে, আমি কোন পার্টটা সাজাবো? একটা পার্ট শুরু হয়েছে অ্যাডজেক্টিভ দিয়ে, গুড দিয়ে, ওয়ার্ডটা শুরু হয়েছে, যে পার্টটা যেটা গুড, একটা আমি ধরে নিলাম যে গুড দিয়ে শুরু হয়েছে। একটা পার্ট শুরু হয়েছে একটা ভার্ব দিয়ে, রাইট আমি ধরে নিলাম। একটা পার্ট শুরু হয়েছে অ্যাডভার্ব দিয়ে, একটা পার্ট শুরু হয়েছে ওর একটা নাউন দিয়ে, ওর একটা নাউন দিয়ে শুরু হয়েছে, আমি ধরে নিলাম, পরে আমি আসছি এক্সাম্পলে। তো এখন এই যে আমি অফ দিয়ে শুরু হয়ে শেষ হয়েছে পার্টটা, তারপর আমাকে এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে থেকে একটা পার্টটা আমাকে এখানে বসাতে হবে অবশ্যই সেন্টেন্স এলিমেন্ট করার জন্য। তাহলে আমি কোন পার্টটা এখন বসাবো? অফের পর। তাহলে কি না, বিষয়টা অফের পর কি বসতে পারে, এই যে কনসেপ্টটা, এটাই আমাকে হেল্প করবে যে অফ, এই যে প্রিপোজিশনটা, তারপর আমি কি বসাবো। তো অফ প্রিপোজিশনের পর আমার এটা গ্রামাটিক্যাল কনসেপ্ট, অফ এটা তো একটা প্রিপোজিশন, তাহলে তারপর আমার কি বসে? অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব না নাউন? জেনারেলি কি না, অফ প্রিপোজিশনের পর কি বসে? একটা নাউন। তাহলে আমি যে পার্টটা বসাবো এখানে অবশ্যই কি হবে, সেটা একটা নাউন হবে। সেটা আবার অন্য ফর্মে থাকতে পারে। অফ কোনো সময় কি, অফের পর যদি কোনো সময় আমি ভার্ব একটা ফর্ম আমি পাই, তারপর তার সাথে অবশ্যই কিন্তু আইএনজি থাকবেই। এই ফর্ম বসতে পারে, আর না হয় কি বসবে না নাউন। এই দুটো স্ট্রাকচার আমি পাবো। যেমন একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি, বি কেয়ার অফ স্পিকিং। তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে কি না, এই ভার্ব প্লাস আইএনজি ফর্ম যেটা কি একটা নাউন হিসেবে কাজ করবে, এটা জিরান্ড, একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার জিরান্ডের ফর্মে, তখন এই স্ট্রাকচার আমি কিন্তু ফেলতে পারি। তাহলে অপের পর কি জেনারেলি একটা নর্মাল কোনো নাউন হতে পারে, জেনারেল নাউন, বাকি না ভার্বের পর আইএনজি, এই দুটো স্ট্রাকচার কিন্তু অবশ্যই থাকবে। তাহলে এই যে কনসেপ্টটা, তাহলে অপের পর আমি বসাবো যে পার্টটা চুজ করবো, এটা কি অবশ্যই মাস্ট বি এ নাউন, আইদার এ জেনারেল নাউন অর ইট বি এ জেনারেল নাউন। ঠিক আছে, নেক্সট অন্যদিকে টু, যদি আমি টু একটা পার্ট শুরু হয়েছে শেষ হয়েছে টু দিয়ে, তারপর আমি অপশানগুলো যেগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে আমি কোনটা বসাবো? একটা আছে ভার্ব,
একটা আছে অ্যাডজেক্টিভ, একটা আছে নাউন, একটা আছে অ্যাডভার্ব। মানে টু এর পর আমাকে বাকি সেন্টেন্সটাকে বাকি পার্টগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। টু এর পর কোন পার্টটাকে আমি অ্যারেঞ্জ করবো এখানে, এই যে কনসেপ্টটা, এটা আমি কিভাবে বসাবো, এটাও গ্রামাটিক্যাল কনসেপ্ট না। চারটা যে অপশন আছে সেই অপশনগুলো একটা পার্ট শুরু হয়েছে ভার্ব দিয়ে, একটা পার্ট অ্যাডজেক্টিভ দিয়ে, একটা পার্ট নাউন দিয়ে, একটা অ্যাডভার্ব দিয়ে। তাহলে কোনটা হবে না, টু যদি থাকে কোন একটা পার্টের শেষে যদি টু থাকে, তারপর ইট মাস্ট বি এ ভার্ব। কি হবে না, অবশ্যই একটা ভার্ব হবে। ঠিক আছে, কারণ ভার্বের কনসেপ্টটা কি না, এটা কি ইনফিনিটিভ যে স্ট্রাকচার, ঠিক আছে, টু প্লাস ভার্ব ওয়ান, এই যে ইনফিনিটিভ স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমাকে এখানে দেওয়া আছে। কিরকম একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। তো এটার আবার এক্সেপশনাল কেস, ব্যতিক্রমও আছে ইউজের উপর ডিপেন্ড করে। আমি যেটা দেখাতে চাইছি সেটা এরকম, the man wants to talk with your brother। আমি একটা এক্সাম্পল নিলাম, দ্য ম্যান ওয়ান্টস টু টক উইথ ইয়োর ব্রাদার। লোকটি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলতে চায়। তাহলে ওয়ান্টস টু, এখানে যদি আমি সেন্টেন্সটাকে শেষ করি, তাহলে এরপর যে আমি কোন পার্টটা না চুজ করবো, এখানে যে অপশানগুলো যদি দেওয়া থাকে অনেকগুলো, এই পার্টটা আমি একটা ছোটো পার্ট নিলাম। এখানে অনেকগুলো লং সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে অনেকগুলো পার্ট থাকতে পারে। তাহলে কি টু এর পর কি, এই যে টক, এটা ভার্ব, এই ভার্বটা ইনফিনিটিভ স্ট্রাকচার। তাহলে যে ইনফিনিটিভ স্ট্রাকচার সম্পর্কে আমার যদি কনসেপ্ট না থাকে, তাহলে কিন্তু এটা আমি করতে পারবো না। এইভাবে ছোট 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 কয়েকটা পার্ট আছে, অফ টু, এরকম কতগুলো পার্ট আছে। নেক্সট আমি আরেকটা পয়েন্ট দেখাতে চাইছি, তারপরেও যদি কিছু কনফিউশন থাকে এগুলোর দ্বারা না করা যায়, তখন আমি আবার আরও কিছু বিষয় নিয়ে আসবো, যেগুলো অবশ্যই এই কতগুলো নিয়ম যদি মনে রাখা যায়, তাহলে অবশ্যই কিন্তু সেন্টেন্স এলিমেন্ট খুব ইজিলি ফলো করলে দেখা যাবে যে খুব ইজিলি আমরা করতে পারছি। এরপর একটা বড় ফাংশন হচ্ছে কি না, ক্লজের ব্যাপার। না জেনারেলি আমরা সাবজেক্ট কি না, কোনো একটা সেন্টেন্স শুরু করে কি দিই না, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। আমি আগের পার্টে দেখিয়েছি, ঠিক আছে, যেটা দিয়ে আমরা সেন্টেন্স শুরু করি। কিন্তু এটা আমি সেন্টেন্স লিখছি, যেমন what he wants to say is known to me। আমি একটা সেন্টেন্স লিখলাম যে হোয়াট হি ওয়ান্টস টু সে ইজ নোন টু মি। তাহলে জেনারেলি আমরা আগে সেন্টেন্স পেয়েছি কীরকম না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ আই নো দ্য ম্যান, আমি লোকটিকে জানি, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। জেনারেলি দ্য সেন্টেন্স স্টার্টস উইথ এ সাবজেক্ট, সাধারণভাবে সাবজেক্ট দিয়ে শুরু হয়, এরকম স্ট্রাকচার আমরা বস্তু দেখতে। কিন্তু এখানে কি না, সাবজেক্টে কেমনভাবে শুরু হয়েছে না, হোয়াট দিয়ে, হোয়াট হি ওয়ান্টস টু সে, এটাও কিন্তু কি না সেই সাবজেক্টেই, এটাও কিন্তু সে আগে যে আলোচনা করে এসেছি সাবজেক্ট পার্ট, এটা কিন্তু এটাও কিন্তু সেই সাবজেক্টে। আসলে ব্যাপারটা কি দাঁড়ালো, হোয়াট হি ওয়ান্টস টু সে মানে সে যে কি বলতে চায়, এটা ইজ নোন টু মি, এটা আমার কাছে জানা বা পরিচিত। অর্থাৎ এখানে যে এই যে পার্টটা পেলাম সাবজেক্ট, কি করে বুঝবো যে এটা সাবজেক্ট না, এইটা ক্লজের ফাংশন। এখানে এই যে এটাও কিন্তু সাবজেক্ট কি না, যেটা একটা নাউন, যেমন লিখছিলাম দা বয়, আই একটা নাউন, নাউনের পরিবর্তে বসছে প্রোনাউন, তাহলে নাউন বা প্রোনাউন হতে পারে। একই রকমভাবে এটাও, এটা কিন্তু একটা ক্লজ, হোয়াট হি ওয়ান্টস টু সে, এটা কিন্তু একটা ক্লজ, যে ক্লজটা কি হিসেবে কাজ করছে এখানে একটা সাবজেক্টের কাজ করছে, তাই এটা একটা নাউন ক্লজের ফাংশন। তাহলে নাউন ক্লজ অর্থাৎ একটা ক্লজ যে নাউন হিসেবে সাবজেক্টের জায়গা দখল করে সাবজেক্টের মতো কাজ করতে পারে, এই নাউনের ফাংশন, হ্যাঁ, হোয়াট আর দ্য ফাংশনস অফ এ ক্লজ, এই ক্লজের ফাংশনগুলো আমাকে জানতে হবে। তাহলে আমি কিন্তু এই ধরনের যে যদি সেন্টেন্স এলিমেন্ট এই ধরনের পার্ট সেট করা থাকে, তাহলে কিন্তু সেগুলো আমি করতে পারবো ইজিলি। তাই পরের এই পার্টগুলো নিয়ে এক্সেপশনাল যেগুলো একটু কনফিউজিং, সেই পার্টগুলো নিয়ে পরের আবার পার্টে আমি আলোচনা করব। তো আজকে আমার মনে হয় যে কয়েকটা বিষয় আমি আলোচনা করলাম, তো ভিউয়ার্স সেই বিষয়গুলো যদি মনে রাখা যায়, যে সাবজেক্ট পার্টটা খুঁজে বের করানো এবং অবজেক্ট পার্টটা খুঁজে বের করানো, এবং সেগুলোর মধ্যে কি কি ম্যাচ করা যাচ্ছে সে বিষয়টা যদি আমরা ধরতে পারি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই যে ফরমেশন সেন্টেন্স স্ট্রাকচার, এটাতে যদি আমরা ফেলতে পারি, তাহলে কিন্তু
ইজিলি সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করা যাবে। তো আজকে এই পর্যন্তই। পরের পার্ট এই ক্লজের আমি ফাংশন নিয়ে কিছু আলোচনা করব। বেশ, যদি আপনাদের এই আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।